আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর বন্ধুদের জন্য। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের গড় নিয়ে। তো চলো বন্ধুরা, স্ক্রিনে লক্ষ্য করো। আমাদের পরীক্ষায় সাধারণত দুই ধরনের উপপাদ্য থাকে। একটা হচ্ছে বিন্যস্ত উপপাদ্য আর একটা হচ্ছে অবিন্যস্ত উপপাদ্য। এই যে উপরে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিন্যস্ত, যেখানে সাজানো রয়েছে, শ্রেণীব্যক্তি রয়েছে এবং গণসংখ্যাটা সাজানো রয়েছে। এবং এই যে প্রশ্নটা আমরা রেখেছি, এখানে দেখো অনেকগুলো তথ্য রয়েছে, উপাত্ত রয়েছে, এগুলো কিন্তু সাজানো নেই এবং এখানে গণসংখ্যাটাও নেই। এটা হচ্ছে তোমার অবিন্যস্ত উপাত্ত। তোমাদের নবম দশমে পরিসংখ্যান অধ্যায়ে গড় রয়েছে তিন ধরনের: গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড় এবং গুরুত্বযুক্ত উপাত্তের গড়। সেখানে সূত্র হচ্ছে এক্স বার। আমরা গড়েরটাকে এক্স বার হিসেবে চিহ্নিত করি 1/n সামেশন এফআই এক্সআই। এখানে n হচ্ছে মোট গণসংখ্যা, এফআই হচ্ছে গণসংখ্যা, এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যমান। গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড়ের মধ্যে একটা জায়গায় একটু ভিন্ন। সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ। এখানে এ হচ্ছে আনুমানিক গড়, এফআই গণসংখ্যা, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। একটু লক্ষ্য করো, এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। নিচে একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমি তোমাদেরকে এই একটা প্রশ্ন থেকে দুটো পদ্ধতিতে গড় নির্ণয় দেখাবো। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমেই গাণিতিক গড় নির্ণয় দেখাবো। তো আমার এখানে যে সূত্র রয়েছে, দেখো আমার এফআই এক্সআই কিন্তু দরকার। তো হচ্ছে এফআই এক্সআই যখন দরকার, আমি গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান কিন্তু আমাকে বের করতে হবে। তো সেই অনুযায়ী আমরা এখানে শ্রেণীব্যাপ্তি, আমাদের এখানে প্রশ্নে কিন্তু শ্রেণীব্যাপ্তি দেওয়াই রয়েছে, বিন্যস্ত উপাত্তে শ্রেণীব্যাপ্তিটা দেওয়াই থাকে এবং গণসংখ্যাটা দেওয়া থাকে। তো সেই অনুযায়ী আমরা শ্রেণীব্যাপ্তিটা দিয়েছি এবং গণসংখ্যাটা লিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে শ্রেণী মধ্যমানটা নির্ণয় করা, কারণ আমাদের গাণিতিক গড়ে আমাদের শ্রেণী মধ্যমান দরকার। তো বন্ধুরা, শ্রেণী মধ্যমান নির্ণয়ের একটা সূত্র রয়েছে যে শ্রেণীর ঊর্ধ্বমান এবং শ্রেণীর নিম্নমান ভাগ 2। এখানে এই যে শ্রেণীব্যক্তি রয়েছে বন্ধুরা, এখানে দেখো নিম্নমান হচ্ছে 25 এবং উচ্চমান হচ্ছে 34। তো এই দুইটা সংখ্যা যখন আমি যোগ দেব এবং 2 দ্বারা ভাগ করব, তখন যেটা পাবো সেটি হচ্ছে শ্রেণী মধ্যমান। দেখো 29। তাহলে আমাদের প্রথম ঘরের শ্রেণী মধ্যমান হচ্ছে 29.5। 2 নম্বর ঘরে সেম একইভাবে এটা 35 এবং দেখো এবং ভাগ দেব কত দ্বারা? 2 দ্বারা, 39.5। এখন তোমাকে আর ক্যালকুলেটর ইউজ করতে হবে না। দেখো তুমি এখান থেকে এখানে তফাৎটা কত, তফাৎটা হিসেব করে তুমি সেই তফাৎটা 39.5 এর সাথে যোগ করে দিলেই তোমার পরবর্তীটা বেরোবে। এই যে দেখো, আমি সবগুলো বসিয়ে দিলাম। এরপরে পরের ধাপ হচ্ছে তোমাকে কি করতে হবে? পরের ধাপ হচ্ছে তোমার এফআই এক্সআই। এখন এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যমান এবং এফআই হচ্ছে গণসংখ্যা। এফআই এক্সআই হচ্ছে এফআই ইন্টু এক্সআই। তাহলে 29.5 এর সাথে আমরা 5 কি করব? গুণ করব। গুণ করে এখানে বসিয়ে দেব। তো 30.5 এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে 147.5 হয়। এইভাবে আমরা শ্রেণী মধ্যমানের সাথে গণসংখ্যা সবগুলো কি করব? গুণ করব। একে একে গুণ করে সবগুলো এখানে বসিয়ে দেব। আমরা কিন্তু শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা সবগুলো গুণ করে এফআই এক্সআই গুণ করে দিলাম। এরপরে এফআই এক্স এর যে সামেশনটা হবে, যোগ হবে, মোট সবগুলো যোগ করে নিচের ঘরে লিখে দেব 6190। এবার গণসংখ্যার ঘরের সবগুলো সংখ্যা আমরা যোগ করব 100। আমরা এন পেলাম এবং এফআই এক্স এর যে যোগ ফলটা সেটাও আমরা পেলাম। এখন আমরা
নির্ণয় গাণিতিক গড়ের সূত্রটা লিখলাম, এক্স বার ইকুয়াল টু 1/n সামেশন fi xi। 1/n এর মান কত পেয়েছিলাম আমরা? n এর মান 100। সামেশন fi xi দেখো 6190 পেয়েছিলাম, 6190। 1/100 গুণ 6190, এটা ক্যালকুলেশন করলে হবে 61.9। তো আমরা গাণিতিক গড়টা নির্ণয় করলাম। এবারে আমরা এই সেম প্রশ্ন থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা দেখব। তো দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমার কিন্তু সূত্রটার চেঞ্জ আছে এবং আমার যে করণীয় সেটা কিন্তু আমার এই যে ইউআই ধাপ বিচ্যুতির ঘরটা কিন্তু আমাকে বাড়তি করতে হবে। তো দেখো, আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী হবে নিম্নরূপ। লেখাটা লিখে আমরা ঘরগুলো করেছি। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi xi। ওকে, তো দেখো আমরা কিন্তু এখানে বাড়তি ধাপ বিচ্যুতির ঘরটা করেছি। একটু মাথায় রাখবে, ঘরগুলো অনেক সময় এলোমেলো হয়ে যায় তোমাদের। তো আমরা যেহেতু প্রথমে এই সেম অঙ্ক থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি, সেখানে আমরা মধ্যমানগুলো কিন্তু নির্ণয় করেছিলাম। তো সেখান থেকে আমি মধ্যমানগুলো উঠিয়ে রেখেছি এবং গণসংখ্যা তো আমাদের বইতেই দেওয়া, প্রশ্নে দেওয়া ছিল, সেখান থেকে আমরা নিয়েছি। এখন দেখো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বের করার সূত্র রয়েছে, কিন্তু সূত্রটা হচ্ছে আনুমানিক গড় আমাকে ধরতে হবে, তারপর বসাতে হবে। কিন্তু আনুমানিক গড়টা ধরাটা একটু ঝামেলা। তো আমরা কি করব? আমরা দেখো এখানে শ্রেণী সংখ্যা কয়টি আছে একটু গণনা করি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন 7কে তুমি যদি মাঝামাঝি ভাগ করো, মানে 7কে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে 3.5 3.5 আসবে। তাহলে আমরা যদি 3 ঘর এপাশে রাখি, দেখো, আর নিচ থেকে আমরা 3 ঘর গণনা করি, তাহলে মাঝের গড় কিন্তু পাবো। এপাশেও 3 এপাশেও 3, মাঝে একটা ঘর, মানে 3 3 6 মাঝে 7। তাহলে আমরা অর্ধেক, এই 7টাকে অর্ধেক ভাগে ভাগ করা যায় না, মাঝখানে একটা বিজোড় থেকে যায়। সেই ঘরটাকে আমরা শ্রেণী মধ্যমানের ঘরটা হচ্ছে আনুমানিক গড় ধরবো। এটা হচ্ছে আনুমানিক গড় এ। আনুমানিক গড়টা হবে শ্রেণী মধ্যমানে। ওকে, শ্রেণী মধ্যমানে আমরা আনুমানিক ঘরটা ধরলাম, এখানে আমরা 0 বসালাম। ওকে, এবার উপরের দিকে আমরা যে যাব, উপরের দিকে সবগুলো হচ্ছে -1 -2 -3, এভাবে আমরা -1 2 3 4 উপরে আরো ঘর থাকলে আরো এভাবে বসিয়ে যেতাম। এবার নিচে হচ্ছে ধনাত্মকগুলো বসাবো 1 2 3। ওকে, এখন আমরা দেখো fi ui ধাপ বিচ্যুতি আমাদের বেরিয়ে গেছে -3 -2, তাহলে fi 5 আর হচ্ছে ধাপ বিচ্যুতি 3 মাইনাস, তাহলে 3 এর সাথে 5 গুণ করে এখানে বসিয়ে দেব। তিন 4 12। এখন দেখো এখানে ধাপ বিচ্যুতি আমরা কিছু আছে মাইনাসে এবং কিছু রয়েছে ধনাত্মকে, তাহলে এখানে আমরা তোমরা ক্যালকুলেশনে এগুলো যোগ বিয়োগ করে নিবা। তো দেখো fi ui এখানে সবগুলো যোগ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 24। এখন আমাদের সূত্র বসাবো। আমরা এ পেয়েছি 59.5, 59.5। 25 থেকে 34 শ্রেণীব্যাপ্তি রয়েছে 10, তো আমরা এখানে 10 বসাবো। এখন ক্যালকুলেশন করো 61.9। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো এখন যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে তোমার অবিন্যস্ত উপাত্ত। এটা থেকে আমরা কিভাবে গড় বের করব? আমাদের অবিন্যস্তগুলোকে আগে কি করতে হবে? আগে সেগুলোকে বিন্যস্ত করতে হবে। তো আমরা চলো প্রথমে বিন্যস্ত করে নিই। অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সময় আমরা শ্রেণী সীমা কত ধরবো এবং শ্রেণী সংখ্যা কত হবে, সেটা নির্ণয় করে নিতে হবে। তো উপাত্তের পরিধি বের করতে হবে। উপাত্তের পরিধির সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো বন্ধুরা, এখানে অবিন্যস্তর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 90 এবং সর্বনিম্ন মান হচ্ছে তোমার 35 আর প্লাস 1 56। এখন আমি শ্রেণী ব্যবধান বা ব্যক্তি 5 ধরেছি, তোমরা চাইলে 10 ধরেও নিতে পারো। তো আমি শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা হবে, এই যে পরিধিটা বের হলো, পরিধির সাথে আমি শ্রেণী ব্যবধান 5 ধরেছি, সেই 5 দ্বারা ভাগ করব। ভাগ করার ফলে যে ভাগফলটা হবে সেটাই হচ্ছে শ্রেণী সংখ্যা।
তো আমার এখানে দশমিক বের হয়েছে। দেখো বন্ধুরা, যখনই দশমিক বের হবে তখন তোমরা দশমিকের পরবর্তী পূর্ণ সংখ্যাটা হিসাব করবা। তো আমার এখানে 11.2 বের হলো, আমি 12 হিসাব করেছি। তার মানে আমার শ্রেণী সংখ্যা, মানে শ্রেণীর জন্য ঘর করতে হবে 12টি। ওকে, আমরা এখানে শ্রেণী সংখ্যা 12টি করেছি এবং এই একটি, এটি সহ 13টি, আর নিচে যে মোটের ঘরটা সেটি সহ 14টি, বাড়তি আমাদের 2টি ঘর করতে হয়। তো শ্রেণীব্যাপ্তি আমরা, যেহেতু সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 35, তো আমরা 35 এখানে বসালাম এবং 35 থেকে আমরা ব্যবধান ধরেছি কত বন্ধুরা? শ্রেণী ব্যবধান কিন্তু 5 ধরেছি। তাহলে 35 থেকে আমরা হিসাব করে 5 পর্যন্ত, 39 পর্যন্ত, 35 থেকে 39 পর্যন্ত হচ্ছে 5-এর ব্যবধান। তো আমরা, আচ্ছা পরবর্তীতে দেখো 40 থেকে 44, 45 থেকে 49, এভাবে করে কিন্তু আমরা সর্বোচ্চ সংখ্যা বের হয়েছিল আমাদের, সর্বোচ্চ সংখ্যা ছিল আমাদের 90, 90 থেকে 94। এখানে শ্রেণী সংখ্যা তো একটা নিতে হবে শ্রেণীব্যাপ্তি, তো 90 তো আমরা খালি এখানে শুধু 90 লিখতে পারি না শ্রেণীব্যাপ্তি হিসেবে, সেই জন্য আমাদের এখানে 94টা নিতে হয়েছে শ্রেণীব্যাপ্তি হিসাব করার জন্য। তো আমরা এখন দেখো তোমরা কি করবে, প্রথমে কিভাবে টেলি চিহ্নটা লিখবে। তোমরা অনেকেই করো যে এখানে 35 এবং 39 এই সংখ্যাগুলো কোথায় আছে সেগুলো খুঁজে তোমরা বের করো। আমরা ওইভাবে খুঁজবো না, আমরা আগে প্রথমেই দেখো 70কে মার্ক করব। এখন 70 কোথায় আছে, 70 আমরা খুঁজবো। 70 এই ঘরে আছে, তার মানে এই ঘরে একটা দাগ হবে। এরপরে দেখো 40 কোন ঘরে যাবে, 40 মার্ক করলাম। 40 যাবে 40-এর ঘরে, এই যে 40 থেকে 44-এর যে ঘরটা ওখানে বসবে। এরপর দেখো 35 রয়েছে, 35কে মার্ক করলাম। 35 হবে এই যে 35 থেকে 39-এর ঘরে। 60 আছে, 60 যাবে 60 থেকে 64-এর ঘরে। 55 রয়েছে, 55 যাবে 55 থেকে 59-এর ঘরে। এভাবে তুমি সবগুলো সংখ্যা মার্ক করে করে যাবে, তাহলে কোনো সংখ্যা মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না। তো চলো এভাবে সবগুলো আমরা করে ফেলি। তো দেখো আমরা টেলি চিহ্নগুলো বসিয়ে ফেলেছি, ঠিক আছে। তো দেখো যখনই আমাদের 5 ঘর আসবে, এখানে কিন্তু যখনই 5 বার এসে যাবে, 5টা সংখ্যা এসে যাবে, তখন কি করব, 4টা সংখ্যা লেখার পরে এইভাবে আড়াআড়ি একটা দিব, সেটাই হয়ে যাবে 5। তো এখন আমরা গণসংখ্যা বসাবো। এখানে 2, এখানে 2, এখানে কত 5, 3, 5, 5, 2, 7, 6, 5, 1, 1, 2, 1। ওকে, এখন আমরা শ্রেণী মধ্যমানটা বসাবো। শ্রেণী মধ্যমান তোমাদের শিখিয়েছি একটু আগেই, কি হবে 35 যোগ 39 ভাগ 2। কত হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 37। পরবর্তীতে দেখো 40, 44, 40, 44 যোগ করব, ভাগ দেব 2, 42। এখন দেখো এই 37 থেকে 42-এর ভিতর পার্থক্য কত, 5, তার মানে 5 5 করে এখন তুমি প্রতিটা ঘরে যোগ করে গেলেই তোমার আর হিসাব করার দরকার হবে না। তবে দেখো 42-এর সাথে যদি আমি 5 যোগ করি, 47, 52। এখন দেখো FI XI, তো আমরা এটা আগেই করেছি। এখানে শ্রেণী অবিন্যস্তর ক্ষেত্রে তোমার শুধুমাত্র তফাৎ হচ্ছে কি, তোমাকে টেলি চিহ্নগুলো বসিয়ে গণসংখ্যাটা বের করে নিতে হবে। অবিন্যস্তর ক্ষেত্রে এইটুকু হচ্ছে তফাৎ, তোমাকে এই যে বাড়তি 3টা ঘর এটুকু করতে হবে তোমাকে নিজেকে। কিন্তু বিন্যস্তর ক্ষেত্রে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুটোই বিন্যস্ত যে প্রশ্নগুলো থাকবে সেখানে দেয়াই থাকবে। কিন্তু অবিন্যস্ত উপাত্ত থাকলে সেখানে তোমার শ্রেণীব্যাপ্তি, টেলি চিহ্ন এবং গণসংখ্যা এই 3টা ঘর তোমাকে নিজে করে নিতে হবে। বাকি সেম প্রসেস। তো শ্রেণী মধ্যমান আমরা নির্ণয় করেছি, এখন FI XI নির্ণয় করব, যেটাকে গণসংখ্যা গুণ শ্রেণী মধ্যমান। 37-এর সাথে 2 গুণ করলে আমাদের হবে কত, 74। তো এভাবে আমরা সবগুলো গণসংখ্যা শ্রেণী মধ্যমান গুণ করে এখানে বসিয়ে দেব। তো দেখো আমরা FI XI সবগুলো XI FI গুণ করে এখানে বসিয়েছি এবং FI XI যে মোট সংখ্যাটা হবে সেটা আমরা মোট করে যোগ করে এখানে বসালাম এবং গণসংখ্যাটা যোগ করলাম 40। তো দেখো বন্ধুরা, গাণিতিক গড়ের সূত্রটা আমরা সবাই জানি, x বার ইকুয়াল টু 1/n সামেশন FI XI। তো এখানে আমি 1/n, n এর মান হচ্ছে 40, সামেশন FI XI দেখো বন্ধুরা কত, 2455। তো আমরা এখানে 2455 লিখলাম। 2455কে 40 দ্বারা ভাগ দিলে পাবো 61.375, আর এটাই হচ্ছে অ্যান্সার। দশমিকের পর তুমি চাইলে 2 সংখ্যা রাখতে পারো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটা দেখব।
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা একই প্রশ্ন থেকে গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড় নির্ণয় করছি। তো এখানে দেখো শ্রেণীব্যাপ্তি, টেলিচিহ্ন, গণসংখ্যা, শ্রেণীবদ্ধমান, এইগুলো কিন্তু আমরা প্রথমেই যে গাণিতিক গড়টা করেছি সেখানেই করেছিলাম। তো সেখানে সেইভাবেই তোমরা এটুকু করবা। সংক্ষিপ্ত পদ্ধতির বাড়তি অংশ হচ্ছে ধাপ বিচ্যুতি আর এফআই ইউআই। এখানে আগে করেছি আমরা এফআই এক্সআই, এখানে আমরা এফআই ইউআই। তো আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করা কিন্তু শিখেছি প্রথমেই। তো সেখানে ছিল আমাদের বিজোড়। এখানে শ্রেণী সংখ্যা রয়েছে 12টি। তো জোড় থাকলে আমরা কি করব? দেখো জোড় থাকলে আমরা যেহেতু 12টি ভাগ যদি মাঝামাঝি করি, ভাগ করলে 2 দ্বারা কত হয়? 6। 1 2 3 4 5 6। এই হচ্ছে 6 নম্বর ঘর। আর 1 2 3 4 5 6, এই দিক থেকে এইটা হচ্ছে 6 নম্বর ঘর। তো মাঝখানে আমরা এই দুটো ঘর পাই। তো এই দুটো ঘরের মধ্যে দেখো মধ্যমানে, শ্রেণী মধ্যমানে 62 এবং 67। 67 সংখ্যাটা কিন্তু বড়, তাহলে আমরা এইটাকে এ ধরবো। তো দেখো এখানে আনুমানিক গড় যদি আমরা হিসাব করি, এখানে আনুমানিক গড় হিসাব করলে শ্রেণী বিচ্যুতি এখান থেকে 0 শুরু হবে এবং উপরে হচ্ছে -1 -2 3 4 5 6 এভাবে বসিয়ে যাবে এবং নিচে ধনাত্মকগুলো। তো এখন আমরা এফআই ইউআইটা করব। এফআই হচ্ছে এই আর ইউআই হচ্ছে এই। তো এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে আমরা এখানে বসাবো। তো দেখো 6 দুগুণে 12 এবং মাইনাস রয়েছে। তো এভাবে সবগুলো সংখ্যা আমরা বসিয়ে যাব একে একে। এখানে এফআই ইউআই সবগুলো বসানোর পরে আমরা সবগুলো যোগ বিয়োগ করার পরে মাইনাস সংখ্যা এবং প্লাস সংখ্যা সবগুলো যোগ বিয়োগ করার ফলে আমাদের এখানে মোট হয়েছে মাইনাস। দেখো সবগুলো যোগ করার ফলে এখানে -45 পেলাম এবং গণসংখ্যা হচ্ছে মোট হচ্ছে 40। সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড n ইন্টু h। তো বন্ধুরা আমরা এ হচ্ছে আনুমানিক গড়। তো এখানে দেখো আনুমানিক গড় হচ্ছে কত? 67 এবং আমাদের এখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান কত ছিল বন্ধুরা? 5 ধরেছিলাম। আমরা মান বসিয়ে দিচ্ছি। মান বসানোর পরে এখন তোমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করো। তো দেখো বন্ধুরা এটা ক্যালকুলেশন করার ফলে আমাদের উত্তর এসেছে 61.375। আমাদের এই যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমরা গাণিতিক গড় নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় দুটোর ক্ষেত্রেই সেম অ্যান্সার হবে কিন্তু 61.375। তো দুটোতেই যেহেতু সেম উত্তর হয়েছে তার মানে আমাদের অঙ্ক কিন্তু সঠিক আছে। এটুকু কিন্তু বুঝে নিতে হবে তোমাদের। ওকে, দেখো আমাদের 3 নম্বর যে গড় নির্ণয় ছিল গুরুত্বযুক্ত উপাত্তের গড়। এখন আমরা এটা দেখব। তো দেখো তোমাদের প্রশ্ন যদি এরকম থাকে যে এটা তো আমাদের থাকবে পাশের হার 70 40 50 এবং শিক্ষার্থীর সংখ্যা এত এত এত। তোমাদের দুই ধরনের প্রশ্ন তোমরা এর মধ্যে দেখেছো, যে একটা হচ্ছে অবিন্যস্ত, সেখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি থাকে এবং গণসংখ্যা থাকে। আর একটা হচ্ছে অবিন্যস্ত, সেটা হচ্ছে অনেকগুলো সংখ্যা থাকে, সেখান থেকে আমাদের সাজিয়ে নিতে হয় শ্রেণী ব্যবধান ধরে। কিন্তু এখানে কিন্তু আমাদের শ্রেণী ব্যক্তি নেই, দুটোই কি আছে? গণসংখ্যার মতো কিন্তু সংখ্যা দেওয়া রয়েছে। এবং এখানে একটু লক্ষ্য করো, পাশের হার শিক্ষার্থীর সংখ্যা, পাশের হার পার্সেন্টেজ, তার মানে শিক্ষার্থীদের উপর কিন্তু পাশের হারটা নির্ভর করে। আমাদের উপযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র হচ্ছে দেখো সামেশন অফ xi wi ডিভাইডেড সামেশন অফ wi। এখানে xi হচ্ছে তোমার যে উপাত্তের মানটা থাকবে, যে চলকটা, এবং wi থাকবে এই xi যে চলকটা আছে সেটার ভার, বলতে যেটা xiটা হচ্ছে wi এর উপর নির্ভরশীল। তো আমাদের এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নটা কিন্তু শিক্ষার্থীর সংখ্যাদের উপর কিন্তু পাশের হারটা নির্ভরশীল। তাহলে এখানে শিক্ষার্থীদের সংখ্যাটা হবে wi এবং পাশের হারটা হবে xi। তোমাদের প্রশ্ন যদি এরকমের থাকে যে কোনো শ্রেণী ব্যক্তি নেই, দুটোই গণসংখ্যার মতো রয়েছে, তখন কিন্তু তোমাদের এই পদ্ধতিতে গড়টা নির্ণয় করতে হবে। ওখানে প্রশ্নে যেভাবে দেওয়া ছিল বিভাগের নাম গণিত, ইংরেজি, বাংলা, আমরা এখানেও বিভাগের নাম গণিত, ইংরেজি, বাংলা দিয়েছি, মানে যেখানে আমাদের শ্রেণী ব্যক্তিটা থাকার কথা সেখানে কিন্তু আমরা এটা লিখেছি। এখন পাশের হার দেখো, পাশের হারটা কি? xi, কারণ এটা হচ্ছে চলক। 70 80 বাংলায় 50 আমরা প্রশ্নের মতো সাজিয়ে দিয়েছি, সমাজে 85 এবং শিক্ষার্থীর সংখ্যা wi
80, 120, 100 প্রশ্নে যেভাবে ছিল সেভাবে লিখেছি। এখন xi এবং wi কি করব, গুণ করব। 70 এবং 80 গুণ করলে হয় 5600, 80 এবং 120 গুণ করলে হয় 9600। এভাবে আমরা সবগুলো xi wi গুণ করেছি। এখন এই সবগুলো গুণফল আবার এখানে আমরা সামেশন করেছি, যোগ করেছি ৭৪,০৫০। সব শিক্ষার্থীর সংখ্যা যোগ করার যোগফল হলো 960। এবার আমরা এখানে সূত্র বসিয়েছি, দেখো x বার ইকুয়াল টু সামেশন xi wi ডিভাইডেড সামেশন wi। এখানে আমরা সামেশন xi wi এর মানটা এখানে বসালাম, এখানে w এর মানটা বসালাম সামেশনের, এবং অ্যান্সার হলো ৭৭.14। এটি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। ধন্যবাদ।